প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I am welcoming all of you today to the School of English for Competitive Exams. Today I have decided to talk about some questions that were given in so many competitive exams during the previous years. আমি আমার দুইটা ক্লাস নিয়েছি, যে দুইটা ক্লাস রিলেটিভ প্রোনাউনের উপরে নিয়েছি এবং দুইটা ভিডিও অনেক বড়, একটা সম্ভবত 15 মিনিট আর একটা 20 মিনিটের মতো। রিলেটিভ প্রোনাউন থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, সবগুলো আলোচনা করতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিসিএসের দুইটা প্রশ্ন এবং ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন আমি এখানে নিয়ে আসছি। এটা ডিইউতে এসেছিল, ডিইউ 17-18 সেশন। কথা বাড়াবো না, অন্যদিকে যাব না। আপনারা সকলেই জানেন যে আমি বাংলাদেশে অনুষ্ঠিত সকল বিসিএস সহ সকল কম্পিটিটিভ এক্সামসের যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উপরে এবং সেই সমস্ত টপিক্সের উপরে সাধারণত ভিডিও তৈরি করি। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা গত দুইটা ক্লাস রিলেটিভ প্রোনাউনের উপরে নিয়েছিলাম এবং আমি ওয়াদা করেছিলাম যে পরবর্তী ক্লাসটা অর্থাৎ আজকের ক্লাসটা রিলেটিভ প্রোনাউন থেকে যে সমস্ত প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছিল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো অ্যাকর্ডিংলি আমি সেটা দেখাচ্ছি। প্রথমটা, আই হ্যাভ রেড দ্য বুক ইউ লেন্ট মি। আমার ঠিক গত ক্লাসে যেটা আমি নিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনটি যখন অবজেক্ট হিসেবে বসে তখন সেই রিলেটিভ প্রোনাউনটি সাধারণত উজ্জ্ব থাকে। এবং এটাও বলেছিলাম প্রফেসর সদরুদ্দিন আহমেদ মরহুম, তার বইয়ের ভিতরে এটা লেখা আছে, লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে, এবং আমার বইতে আমি এটা দিয়ে দিয়েছি। এবং বলেছিলাম কিভাবে উজ্জ্ব থাকে বোঝা যাবে। দেখেন, এটা একটা নাউন, এটা একটা প্রোনাউন, দুইটা নাউন বা দুইটা সাবজেক্ট, একটা নাউন একটা প্রোনাউন বা দুইটা সাবজেক্ট পাশাপাশি বসে না। বসলে সাধারণত তার মাঝে অ্যান্ড, বাট, অর, ইয়েট অথবা কমা বা সেমিকলন বসে। এখানে কিছুই নাই, তাহলে অবশ্যই সেখানে একটা রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব আছে। এবং রিলেটিভ প্রোনাউন তখনই উজ্জ্ব থাকে যখন সেটা অবজেক্ট হয়। কি হয়? অবজেক্ট হয়। আর আমি বলেছিলাম যে হোম সাধারণত অবজেক্ট হয়, সেটা ব্যক্তির পরিবর্তে বসে। দ্যাট সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। দ্যাটের পরে যদি অর্থাৎ ড্যাশের পরে যদি ভার্ব থাকে তাহলে দ্যাট হবে সাবজেক্ট। ড্যাশের পরে যদি ভার্ব না থেকে নাউন বা প্রোনাউন থাকে তখন দ্যাট হবে অবজেক্ট। এখন এখানে আপনি বুঝতেই পারছেন, আই হ্যাভ রেড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। আমি বইটি পড়েছি যা তুমি আমাকে ধার দিয়েছিলে। হোম হবে না, হোমটা অবজেক্ট। হোম বসে ব্যক্তির ক্ষেত্রে, হুজ হবে না, কারণ হুজের পরে সাধারণত নাউন বসে, আমরা জানি। এরকম যদি হতো আই হ্যাভ রেড দ্য বুক হুজ প্রাইস ইজ, ওখানে যদি প্রাইস কথাটা লেখা থাকতো তাহলে হুজ প্রাইস ইজ 500 টাকা বা $80, এরকম আমরা বলতে পারতাম। তাহলে এরকম হুজ হবে না, হটও হবে না। হট কিন্তু হতে পারে, হট ও সাবজেক্ট অবজেক্ট দুইটাই হয়, কিন্তু হটের চাইতে দ্যাট একটু আগানো, কাছাকাছি, এজন্য দ্যাটটা হবে। 24th BCSে প্রশ্নটা এসেছিল। আমি এটা আমার ব্যাখ্যা সহ কেন উজ্জ্ব থাকে, দ্যাট এখানে কেন বসবে সেটা কিন্তু আগের ক্লাসেও বলে দিয়েছি, যে ভিডিওটা প্রায় 20 মিনিট ছিল বা তার 2-1 মিনিট বেশি। একটু কষ্ট করে ভিডিওটা দেখতে পারেন। যাই হোক, এটা গেল। এখানে দ্যাটটা অবজেক্ট হিসেবে বসছে কারণ ড্যাশের পরে হচ্ছে একটা সাবজেক্ট আছে বা প্রোনাউন আছে। ড্যাশের পরে ভার্ব থাকলে দ্যাট হবে সেখানে সাবজেক্ট, আর ড্যাশের পরে যদি নাউন প্রোনাউন থাকে, সাবজেক্ট থাকে, তখন দ্যাট হবে অবজেক্ট। আর যখন রিলেটিভ প্রোনাউনটি অবজেক্ট হিসেবে বসে তখন সেখানে সেটা উজ্জ্ব থাকে, ওখানে একটা দ্যাট বসবে, অন্য কিছু বসবে না। টেল মি, আমাকে বলো ড্যাশ দ্যাট, অর্থের সাথে মিলান দেখি। আমাকে বলো, হুম টোল্ড ইউ দ্যাট, কাকে বা যাকে তুমি সেটা বলেছিলে। এরকম যদি হতো যে কাকে তুমি সেটা বলেছিলে, তাহলে টেল মি হুম ইউ টোল্ড দ্যাট, হুম ইউ টোল্ড দ্যাট, এরকম হতো। কিন্তু হুম টোল্ড ইউ দ্যাট এটা হবে না বাক্যের গঠন অনুযায়ী। আর টেল মি দ্যাট ইউ টোল্ড দ্যাট, এটা তো গঠন অনুযায়ী হবেই না, বুঝতে পারছেন। দ্যাট ইউ টোল্ড দ্যাট মিনিংলেস। টেল মি হু টোল্ড ইউ দ্যাট, আমাকে বলো কে তোমাকে সেটা বলেছে। আমাকে বলো কে বলেছে তোমাকে সেটা, হয়ে গেছে, কিন্তু আমরা পেয়ে গেছি। আমাকে বলো তোমাকে সেটা কে বলেছে, এখানে হুটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি কিন্তু দেখিয়েছিলাম রিলেটিভ প্রোনাউনের ক্লাসেই যে ইন্টারোগেটিভ প্রোনাউন সাধারণত বাক্যের প্রথমে বসে, তবে বাক্যের মাঝখানে বসেও ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। আমার এই রিলেটিভ প্রোনাউনের দুইটা ক্লাস ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। টেল মি হু টোল্ড ইউ দ্যাট,
অথবা যদি আপনি মনে করেন টেল মি দ্য নেম হু টোল্ড ইউ দ্যাট, এখানে দ্য নেমটা উজ্জ আছে, তখন হুটা আবার রিলেটিভ প্রোনাউন হবে। তো এটা আমাদের বিষয় কিন্তু এখানে না, রিলেটিভ প্রোনাউন হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন হলে এখানে একটা অন্ততপক্ষে নোট অফ ইন্টারোগেশন থাকতো, সেটা বড় কথা নয়। এখানে টেল মি দ্য নেম কথাটা উজ্জ আছে। আমরা যদি বলি, আমরা দেখাইছি গত ক্লাসে যেটা 20 মিনিটের ভিডিও ছিল, সেখানে দেখিয়েছি কীভাবে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট উজ্জ থাকে। তাহলে এখানে দ্য টেল মি দ্য নেম হু টোল্ড ইউ দ্যাট, আমাকে সেই নামটি বলো যে তোমাকে সেটা বলেছিল। এরপরে নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। নজরুল যে হয় আমাদের জাতীয় কবি, সে একজন সৈনিকও ছিল। ঢাকা ইউনিভার্সিটির 17-18 সেশনে এই প্রশ্নটা এসেছিল। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে আমার রিলেটিভ প্রোনাউনের গত ক্লাসে, যেটা 20 মিনিটের ভিডিও, আবারও বলছি, সেখানে বলেছিলাম ড্যাশের পরে যদি ভার্ব বসে তাহলে সেখানে হু বসবে যদি তার পূর্বে ব্যক্তি থাকে, দ্যাটও বসতে পারে যদি তার পূর্বে বস্তু থাকে। এখন এখানে দেখেন নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, ড্যাশের পরে আছে ভার্ব, সহজ কথা, পূর্ববর্তী ক্লাসে ব্যাখ্যা করেছি আমি। ড্যাশের পরে ভার্ব থাকলে সেখানে হু অথবা দ্যাট হবে, ব্যক্তি হলে হু, বস্তু হলে দ্যাট। তাহলে এখানে এই যে এইটা হবে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। নজরুল যে হয় আমাদের জাতীয় কবি, ওয়াজ অলসো এ সোলজার, সে একজন সৈনিকও ছিল। হট হতে পারে না, হি হতে পারে না, হোমও হতে পারে না। থিংস আর ক্লিয়ার আই থিঙ্ক। যাই হোক, এখন আমি আরও কয়েকটি প্রশ্ন এই রিলেটিভ প্রোনাউন রিলেটিভ, মাত্র এখানে 3টা প্রশ্ন আলোচনা করেছি, আরও কয়েকটি প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আপনারা আমার সাথেই থাকবেন। আমরা আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখা যাক। 4টা প্রশ্ন এখানে লিখেছি। আই মেট এ পারসন ড্যাশ আই নেভার মেট আর্লিয়ার। আমি একজন ব্যক্তির সাথে, একজন লোকের সাথে সাক্ষাৎ করেছি যার সাথে পূর্বে বা আগে কখনো সাক্ষাৎ করিনি। তাহলে আই মেট এ পারসন, হোম, হো, দ্যাট, হুইচ, এখানে কোনটা হবে? আমি বলেছিলাম, মনে আছে, সকলেরই মনে থাকার কথা, রিলেটিভ প্রোনাউনের যে ক্লাস নিয়েছি, যেটা 20 মিনিটের ভিডিও, সেখানে ব্যাখ্যা সহ বলেছি ড্যাশের পরে যদি, খেয়াল করবেন, ড্যাশের পরে যদি ভার্ব থাকে তাহলে সেখানে ওই ড্যাশের ওখানে বসবে সাবজেক্ট, অর্থাৎ হু, দ্যাটও বসতে পারে। তো এখানে হু বসবে না, কোনো সন্দেহ নেই, কারণ এখানে ভার্ব নেই। আর দ্যাটের পরে যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ নাউন বা প্রোনাউন থাকে, তাহলে হোম বসবে বা দ্যাট বসবে। এখন এখানে একটা ব্যক্তি আছে, ব্যক্তির ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয়। দ্যাট এমন একটা রিলেটিভ প্রোনাউন যে ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কিন্তু হোম শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখানে উত্তরটা হোম হবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই যে আই মেট এ পারসন হোম আই নেভার মেট আর্লিয়ার। হু আই নেভার হবে না। আমি আবার বলছি, হু হতো যদি ড্যাশের পরে ভার্ব থাকতো, দ্যাটও হবে না, হুইসও হবে না। দ্যাট হতো যদি হোম না থাকতো, তাহলে দ্যাট হতো। আচ্ছা, যেহেতু হোম কাছাকাছি, সেহেতু হোমটা হবে, মনে রাখতে হবে। এরপরে দ্য পারসন, খেয়াল করবেন, দ্য পারসন এটা আসছিল বাংলাদেশ জুট মিল কর্পোরেশন 2017-তে, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন 2017-তে। আর দ্য পারসন ড্যাশ লস্ট এ ব্রিফকেস মে ক্লেইম ইট ইন দ্য লবি। লোকটি যে হারিয়েছিল একটা ব্রিফকেস, সে লবিতে এটার ব্যাপারে ক্লেইম করতে পারে। জনতা ব্যাংক 2019 সালে এটা পরীক্ষাতে এসেছে। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু মাশাআল্লাহ দ্য পারসন একজন ব্যক্তি, এবং এই ড্যাশের পরে আসে হচ্ছে একটা ভার্ব লস্ট। তাহলে এখানে পারসন যেহেতু হু হবে, হু না থাকলে দ্যাট হবে। এখানে কি আছে? অবশ্যই এখানে হু বসবে। যেমন মনে করেন এখানে যদি আমরা লিখি জনতা ব্যাংক 2019, এখানে যদি এ নাম্বারে লিখি হু, বি নাম্বারে দ্যাটও লিখলাম, সি নাম্বারে হোম লিখলাম, আর কিছু লিখলাম না, হোম তো হবে না, হোম তো হবে না, হু হবে। কারণ আমি বলেছি, বারবার বলেছি, অবশ্যই মনে আছে আপনাদের, যে ড্যাশের পরে যদি ভার্ব থাকে তাহলে সেখানে সাবজেক্ট বসে, আর হু সবসময় সাবজেক্ট হয়, দ্যাটও সাবজেক্ট হয়, তবে দ্যাট বসে ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে। এখানে বস্তু থাকলে আমরা দ্যাট দিতাম, যেহেতু হু আসে তাহলে এখানে হুই হবে, অন্য কিছু হবে না। জনতা ব্যাংক 2019 সালে এটা এসেছিল। শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি ড্যাশ মেক্স ফার্নিচার, মৎস্য অধিদপ্তরের পরীক্ষায় 2018-তে এটা এসেছিল। শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি, খেয়াল করবেন, ফর এ কোম্পানি, এখানে ড্যাশের পরে আছে ভার্ব, ড্যাশের পরে ভার্ব আছে, তার মানে এখানে একটা সাবজেক্ট বসবে। আর কোম্পানি হচ্ছে একটা বস্তু, ব্যক্তি না,
তাহলে এখানে অবশ্যই হু এবং হোম হবে না, হোম তো হবে না, হোম অবজেক্ট হয়। এখানে একটা সাবজেক্ট হবে এবং সেটা হচ্ছে মেক্সের কারণে হবে, কারণ মেক্স হচ্ছে ভার্ব। আমরা বলেছি, আমরা জানি ড্যাশের পরে ভার্ব থাকলে সেখানে সাবজেক্ট হয়, হু অথবা দ্যাট হবে। হু সব সময় সাবজেক্ট হয়, অবজেক্টও হতে পারে। হোম সব সময় অবজেক্ট হয়, আমরা প্রোনাউনে, ইন্টারোগেটিভ প্রোনাউনে সেটা শিখে এসেছি। আর দ্যাট এমন একটা প্রোনাউন যেটা সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। দ্যাটের পরে যদি ভার্ব বসে তাহলে দ্যাট হয় সাবজেক্ট, দ্যাটের পরে ভার্ব না বসে অন্য কিছু বসলে দ্যাট হয় অবজেক্ট। এখানে যেহেতু ভার্ব আছে তাহলে এখানে একটা সাবজেক্ট দিতে হবে, আর সেই সাবজেক্টটা বস্তুকে নির্দেশ করবে, কারণ কোম্পানি হচ্ছে একটা বস্তু। তাহলে অবশ্যই এখানে দ্যাট হবে, অন্য কিছু আর হবে না, আমরা অন্যদিকে যাচ্ছি না। বোঝা গেল আশা করি। এই সবগুলোই আমি আলোচনা করেছি। আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন রিলেটিভ প্রোনাউনের উপরে, দেখেন আমি মাত্র এর আগে 3টা প্রশ্ন আলোচনা করলাম, আর এখন 4টা, মাত্র 7টা প্রশ্ন আলোচনা করলাম। এরকম 7টা না, কমপক্ষে 70টা প্রশ্ন এসেছিল, যেগুলো 70টা প্রশ্ন আলোচনা করা সম্ভব না। আমি তো আমার বইয়ের ভিতরে দিয়ে দিয়েছি, সেটা আপনারা পড়তে পারেন। ইট ইজ ইউ, এরকম একটা বাক্যই কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী ক্লাসে, যে ইট ইজ আই অথবা আই হু অ্যাম ইয়োর ব্রাদার সে সো, এটা আমরা রিলেটিভ প্রোনাউনের ক্লাসে আলোচনা করেছিলাম গত ক্লাসে। এখানে আমরা বলেছি, আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউন প্রোনাউন তাকে অ্যান্টিসিডেন্ট বলে। রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউন প্রোনাউন তাকে অ্যান্টিসিডেন্ট বলে, এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি হয়। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে আছে ইউ, অবশ্যই ইউ এর সাথে আর হয়, ইজ হবে না, হ্যাজও হবে না, অজও হবে না। অর্থ অনুযায়ী হ্যাজ এবং অজ তো হবেই না। ওয়ার থাকলে হয়তো আমরা দিতে পারতাম, যদি এখানে আবার ইট ওয়াজ থাকতো তাহলে। যাই হোক, সেটা অন্য কথা। আমরা তাহলে এখানে দেখব যে হুয়ের আগে কে আছে? ইউ। ইউ এর সাথে কি বসে? প্লুরাল ভার্ব আর। ইজ বসবে না, হ্যাজ বসবে না, ওয়াজ বসবে না, কি বসবে? আর বসবে। ভেরি ক্লিয়ার, কারণ এরকম প্রশ্ন আমি আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি রিলেটিভ প্রোনাউন থেকে মোট 7টা প্রশ্ন আলোচনা করলাম। এরকম 7টা না, আমি বলছি কমপক্ষে 70টা প্রশ্ন এসেছিল রিলেটিভ প্রোনাউন থেকে। বিগত বছরগুলোতে বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, যেমন ব্যাংক জবস, অ্যাডমিশন টেস্টস ইন ইউনিভার্সিটিস অ্যান্ড মেডিকেল কলেজেস, এনটিআরসি এক্সামস, প্রাইমারি স্কুল জবস, এ সমস্ত সব পরীক্ষায় প্রায়, যেমন এই প্রশ্নটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 14-15 সেশনে এসেছিল। সো এরকম কমপক্ষে 70টা প্রশ্ন এসেছিল, যে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আমার এই বইটিতে দেয়া আছে। এবং আপনারা ইচ্ছা করলে রকমারি.com থেকে এই বইটা নিতে পারেন, এবং আপনারা বইয়ের ব্যাপারে রকমারি.com দেয়া আছে, সেখান থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনার নিকটস্থ কোনো লাইব্রেরি থেকেও কালেক্ট করতে পারেন। ব্যাখ্যা সহ রিলেটিভ প্রোনাউনের উপরে যে আলোচনা করেছি সব ব্যাখ্যায় আছে, আবার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যে ব্যাখ্যা করলাম সেগুলো এই বইয়ের ভিতরে আছে। আশা করি ক্লাস ভালো লাগবে, আর আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন আপনার বন্ধু বান্ধবদেরকে। আর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অন্য একটি টপিকস নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।